एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो देखो आज আমি তোমাদের সাথে ফুড এসআই 2024 এর যে एग्जामটা হয়েছিল মার্চের 16 এবং 17 এই দুদিন মিলে টোটাল 3টে আর 3টে 6টা শিফটের মধ্যে কমপ্লিট হয়েছিল। ওই যে টোটাল 6টা সেট ওই কোশ্চেন পেপার আমি তোমাদের সাথে আজকে ম্যাথমেটিক্স যে পার্টটা আছে ওই পার্টটা সলিউশন করব। তো প্রত্যেকটা সেটে টোটাল ম্যাথ আছে কতগুলো করে 50টা, তাহলে 6টা সেটের মোট কতগুলো ম্যাথ হচ্ছে 300টা ম্যাথ হচ্ছে। ওকে, তো এটাকে আমি যেহেতু প্রত্যেকটা সেটের মধ্যে সেশনের মধ্যে 50টা ম্যাথ আছে তো ওটাকে ডিভাইড করছি পার্ট 1 17, পার্ট 2 17 আর পার্ট 3 16। টোটাল প্রতিটা সেশনকে আমি 3টা পার্টে ভাগ করে দিয়েছি। ওকে, তো এই 3টে পার্টে আমি প্রত্যেকটা সেশনের যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এবং আমাদের যে টেক্সট বুকলেট সিরিজ হচ্ছে ক্যাপিটাল এ যে সিরিজটা আছে ওই সিরিজটা আমি পরপর অর্ডার ওয়াইজ ম্যাথগুলো করে যাব এবং শুধু ম্যাথগুলোকে টাইপ করে আমি আবার একটা গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শুধু ম্যাথমেটিক্স যে পার্টগুলো সেগুলো আমি কোশ্চেনটা বানিয়ে অলরেডি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথম যে ম্যাথটা ছিল 1/4 অর্থাৎ টেক্সট বুকলেট সিরিজের কোশ্চেন নাম্বার 4 ক্যাপিটাল এ এবং আমাদের যে নোটটা দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে তার কোশ্চেন নাম্বার এ। তো কি বলেছে দেখো, দুটি পাইপ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। তো বাংলা ভাষাগুলো একটু গন্ডগোল আছে, বোঝার চেষ্টা করো। ধরো একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের মধ্যে দুটো পাইপ আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এ আর একটা হচ্ছে ক্যাপিটাল বি। ক্যাপিটাল এ পুরো ট্যাঙ্কটাকে 15 মিনিটে ভর্তি করতে পারে, ক্যাপিটাল বি পুরো ট্যাঙ্কটাকে 20 মিনিটে ভর্তি করতে পারে। তো এবার কথা হচ্ছে উভয় পাইপ একসাথে খোলা হয়েছে, দুটো পাইপটা আমি সেম টাইমে খুলে দিয়েছি, কিন্তু 4 মিনিট পর এই পাইপটা আমি বন্ধ করে দিয়েছি। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? দ্যাট মিনস প্রথম থেকে শেষ পর্যন্ত ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। ওকে, তো দেখা যাক ক্যাপিটাল এ সময় নিচ্ছে 15, ক্যাপিটাল বি সময় নিচ্ছে কত 20 মিনিট। তাতে এদের লসাগু কত হচ্ছে বলতো? এদের লসাগু হচ্ছে 60, তার মানে 15 × 4 = 60, 20 × 3 = 60। ক্যাপিটাল এ যে পার মিনিটে 4 ইউনিট জল ওই ট্যাঙ্কির মধ্যে দেয়, ক্যাপিটাল বি পার মিনিটে 3 ইউনিট জল ওই ট্যাঙ্কির মধ্যে দেয়, ঢালা হয় ওই পাইপ দিয়ে। তার মানে এইটা ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি যে দুটো পাইপ আছে ওই দুটো পাইপের কি এফিসিয়েন্সি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 7 ইউনিট পার মিনিটে। দুটো পাইপ মিলে পার মিনিটে 7 ইউনিট জল ওই ট্যাঙ্কির মধ্যে দেয়। তাহলে দুটো পাইপ কত মিনিট চলেছে? 4 মিনিট চলেছে। তাহলে 4 মিনিটে কত জল দিবে? 7 × 4 = 28 ইউনিট জল দিয়ে দিয়েছে। টোটাল ট্যাঙ্কিতে কত জল ধরে? 60 ইউনিট। তো টোটাল যদি 60 ইউনিট জল ধরে ওখান থেকে আমি 28 ইউনিট জল দিয়ে দিয়েছি, তার মানে অলরেডি আমার পড়ে আছে কত 32 ইউনিট জল আর বাকি আছে। কিন্তু ওই 4 মিনিট চলার পর ক্যাপিটাল এ যে পাইপটা এই পাইপটা আমি বন্ধ করে দিয়েছি, ক্রস মানে এটা বন্ধ হয়ে গেছে। বাকি যে পাইপটা পড়ে আছে 4 মিনিট পর সেটা কে চলবে? সেটা শুধুমাত্র ক্যাপিটাল বি চালানো হবে। তাহলে ক্যাপিটাল বি পার মিনিটে কত দেয়? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট দেয় 1 মিনিটে, তাই তো? হ্যাঁ, 3 ইউনিট দেয় 1 মিনিটে, 1 ইউনিট দিবে 1 × 3 মিনিটে। বাকি জল আছে কত ইউনিট? 32 ইউনিট। তাহলে 32 ইউনিট দিবে কত মিনিটে? 32/3, দ্যাট মিনস 10 মিনিট। 10 × 3 = 30, এটাকে ভাগ করলে হবে 3 দিয়ে। 2 × 3 10 মিনিট আর 2 × 3 মিনিট। 2 × 3 মিনিটকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই 60 দিয়ে গুণ করবো, দ্যাট মিন এটা হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড তার মিনিট 10 মিনিট 40 সেকেন্ড আমার সময় লাগবে। কি না, বাকি 4 মিনিট পর যতটা জল ভর্তি হয়েছিল, 4 মিনিট পর যতটা জল ভর্তি হয়েছিল বাকি যে এটা 10 মিনিট সেকেন্ডটা হচ্ছে 40 সেকেন্ড। হ্যাঁ, 4 মিনিট তো দুটো পাইপ একসাথে ভর্তি করে দিয়েছে। তাহলে 4 মিনিট পর বাকি ট্যাঙ্কটা যতটা ভর্তি হয়েছে তারপর বাকি যেটা খালি আছে ওই বাকি ট্যাঙ্কটা শুধুমাত্র বি পাইপ ভর্তি করতে কত সময় লাগবে? 10 মিনিট 40 সেকেন্ড এইটা সময় লাগবে। তাহলে টোটাল প্রথমে কত লেগেছে? প্রথমে 4 মিনিট, পরে 10 মিনিট 40 সেকেন্ড। তার মানে এটা যদি 4 মিনিট যোগ করে দেই তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, যদি বলে কত সময় লাগবে তাহলে এইটা হচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। আর যদি কোশ্চেনটা বলতো যে ট্যাঙ্কটি ভর্তি হতে আর কত সময় লাগবে, এই যে আর যদি একটি ভাষা থাকতো তার মানে তখন অ্যান্সার হতো 10 মিনিট 40 সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। তাহলে বোঝা গেল না, দুটো পাইপ একসাথে দেওয়া হয়েছে, একটা পাইপ ভর্তি করে 15 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, আর একটা পাইপ ভর্তি করতে পারে 20 মিনিটে। ওকে, তাহলে টোটাল এদের এলসিএম বের করলাম 60 ইউনিট। তার মানে আমি ধরে নিচ্ছি যে ট্যাঙ্কটি ভর্তি হতে মানে ট্যাঙ্কটি কি পুরো জল কত ধরে, 60 লিটার জল ধরে আমি ধরে নিলাম। তাহলে একটা পাইপ পার মিনিটে 4 লিটার দেয়, আর একটা পাইপ পার মিনিটে 3 লিটার দেয়। তাহলে দুটো পাইপ মিলে 1 মিনিটে কত দেয়, 7 লিটার। 4 মিনিট চলেছে, তার মানে 28 লিটার জল আমি অলরেডি ভর্তি করে দিয়েছি। তাহলে বাকি থাকলো কত লিটার, 32 লিটার। এখন 4 মিনিট পর আমাদের এ পাইপটা বন্ধ করে দেওয়া হলো, তার মানে শুধুমাত্র খোলা থাকবে বি পাইপ। তাহলে বি পাইপ 1 মিনিটে দেয় 3 লিটার। তাহলে 32 লিটার পূরণ করতে তার সময় লাগবে কত, বের করে দেখলাম 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে আগে চলেছে 4 মিনিট, পরে চললো 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে টোটাল সময় লেগেছে 14 মিনিট 40 সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। আমাদের ইয়েতে পিএসসির কোশ্চেন পেপার 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে, উত্তর দিক বলতে এই যে উপর দিকটাকে উত্তর ধরা হয়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে এখান থেকে ধরো এই একটা পয়েন্ট, এখান থেকে রাজু উত্তর দিকে চলে গেল কত, 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে, 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে। এবং পরম 30 কিমি পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। এখান থেকে সে দক্ষিণ দিকে আসলো 30 কিমি পার ঘন্টা। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরে থাকবে, 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে এ 1 ঘন্টায় কত যাবে, 20 কিমি গেছে, আর 1 ঘন্টায় গেছে 30 কিমি। কত দূরে থাকবে কি, যেহেতু দুটো অপোজিট ডাইরেকশন হচ্ছে তার মানে এদের ভ্যালুটা যোগ হবে। তাহলে 60 মিনিট পর একজন আরেকজনের থেকে, রাজু পরমের থেকে 50 কিমি দূরে থাকবে। তাহলে অ্যান্সার আসবে কত, 50 কিমি। বোঝা গেল? যেহেতু অপোজিট ডাইরেকশন, একজন উত্তর দিকে যাচ্ছে আর একজন দক্ষিণ দিকে যাচ্ছে, যেহেতু অপোজিট ডাইরেকশন তাই এটা কি হবে, দুটো যোগ হয়ে যাবে, ডিস্টেন্সটা যোগ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। 1 মিনিটে চেয়েছে, ও 1 মিনিটে যায় 20 আর একজন 1 মিনিটে যায় 30, যেটা স্পিড সেটাই দিয়েছে। কোশ্চেন নাম্বার 3। পঞ্চাশটি সংখ্যার গড় বলে দিয়েছে কত, 28। 50টি সংখ্যার এভারেজ বলে দিয়েছে কত, 28। যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত। তাহলে 50টি সংখ্যার গড় যদি 28 হয় তাহলে টোটাল কত বেরাবে, টোটাল বেরাবে 28 × 50, তার মানে 1400, তাই তো। তার মানে 50টি সংখ্যার আমি টোটাল পেয়ে গেলাম 1400। দুটি সংখ্যা বাদ দেবো কত না, 25 আর 35 বাদ দিচ্ছি। তাহলে 25 আর 35 যোগফল কত হয়, 3 × 5 = 6, 60। তাহলে এখান থেকে আমি 60 বাদ দিচ্ছি, 60 বাদ দিলে পড়ে থাকবে কত আমার, 1340 পড়ে থাকবে। তাহলে দুটি সংখ্যা আমি বাদ দিচ্ছি, তাহলে এখান থেকে 2 বাদ যাবে। তাহলে বাকি সংখ্যা মানে কতগুলো সংখ্যা, 48টা সংখ্যা। তাহলে 48টা সংখ্যার যোগফল হচ্ছে 1340। 48টা সংখ্যার টোটাল হচ্ছে 1340। তাহলে এভারেজ কত হবে, টোটাল বাই নাম্বার অফ সংখ্যা, 1340 ডিভাইডেড বাই 48। তাহলে এটা পড়ে থাকবে কত না, 7.92 ভাগ করে দেখবে এটাই আসবে। বোঝা গেল? 50টি সংখ্যার এভারেজ দেওয়া আছে, ওখান থেকে 50টি সংখ্যা আমি টোটাল বের করলাম, দিয়ে দুটো সংখ্যা 25 আর 35 ওখান থেকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে দুটো সংখ্যা মানে 60 আমি বাদ দিলাম, পড়ে থাকলো 1340। তাহলে 1340 যে কতগুলো সংখ্যা হচ্ছে এখন, 50 থেকে 2 চলে গেছে, তার মানে 48। তাহলে 48টা সংখ্যার যোগফল 1340। একটি সংখ্যা কত হবে, এভারেজ বের করতে গেলে পার সংখ্যা বের করতে হবে, তার মানে 48 দিয়ে ভাগ করলাম, 27.92। ওকে, চলো নেক্সট। কি বলেছে, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে।
4 বছরে 1000 টাকা কত হবে 1400 টাকা হবে। তাহলে সুদটা বেড়েছে কত বলতো 4 বছরে? 4 বছরে বেড়েছে 400 টাকা। তাহলে 1 বছরে কত বাড়বে 100 টাকা। তাহলে এবারে বলো 1000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? যেহেতু সময় দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে, এখানেও 1 বছর এখানেও 1 বছর, তাহলে সময়ের কোনো ভ্যালু নাই। তাহলে 1000 টাকায় সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকায় সুদ কত হবে? দেখো 1000কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 100 হয়। তার মানে 100কে 10 দিয়ে যদি আমি ভাগ করে দিই কত আসবে অ্যান্সার আমার 10 আসবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তার মানেই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট 10%। বোঝা গেল? রেট অফ ইন্টারেস্ট 10%। কি বলেছে না কোন একটা বার্ষিক কত সরল সুদে পার্সেন্টেজ অফ রেট অফ পার্সেন্টেজটা চেয়েছে, ঠিক আছে? শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা বেড়ে আমার 1400 টাকা হবে। তার মানে সুদটা যেহেতু সরল সুদ বছরে পার ইয়ার সুদটা সেম হয়। যদি চক্রবৃদ্ধি সুদ হয় প্রতি বছরের সুদ কিন্তু আলাদা হয়, সরল সুদ মানে সেম হবে। তাহলে দেখো 1000 টাকা বেড়ে কত হয়েছে 1400 টাকা, তার মানে বেড়েছে কত 400 টাকা। তাহলে 4 বছরে বেড়েছে 400 টাকা, 1 বছরে কত বেড়েছে 100 টাকা বেড়েছে। তাহলে আমি বলতে পারি 1000 টাকার 1 বছরের সুদ 100 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত এটা বের করতেই তো রেট অফ পার্সেন্টেজ বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কোনো একটা রেট অফ পার্সেন্টেজ মানে 100 টাকার 1 বছরের সুদটাকে বলা হচ্ছে রেট অফ পার্সেন্টেজ। ওকে, তার মানে যেহেতু দুটোই বছর সেম তাহলে এখানে নাম্বারটার কোনো ভ্যালু নেই, ইয়ারের কোনো ভ্যালু নেই। তাহলে 1000 টাকার সুদ হচ্ছে 100 টাকা। 100 টাকার সুদ কত 10 দিয়ে ভাগ করলে 100 হয়, একেও 10 দিয়ে ভাগ করে দাও 10 আসবে। তার মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে সেখান থেকেই তো বলতে পারি রেট অফ ইন্টারেস্ট কত 10%। ক্লিয়ার? চলো নেক্সট। আমাদের নোটস হচ্ছে কোশ্চেন নাম্বার 5 আর পিএসসি হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত হবে 5:7। প্রথমে ছিল 3:5, 10 করে দুটোকে বাড়ানো হয়েছে, তারপরে রেশিওটা হচ্ছে 5:7। তো আমরা দেখতেই পাচ্ছি দেখো 3টা বেড়ে 2 হয়েছে, 5টা বেড়ে 2 হয়েছে, ডিফারেন্স কত 2 বেড়েছে। তার মানে বলতে পারি 2 এর ভ্যালু কত 10। একটা সংখ্যাকে আমি 10 বাড়িয়েছি তবেই তো সেটা 5 থেকে 7 হয়েছে, তার মানে কত বেড়েছে 2। তাই বলেছি 2 এর ভ্যালু 10, তার মানে 1 এর ভ্যালু কত হবে 5। কি চেয়েছে? চেয়েছে তাহলে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি কি কি যা হবে সব উপরে। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, 3 এর ভ্যালু কত হবে 5 3 15, 5 এর ভ্যালু কত হবে 10। তাহলে সংখ্যা দুটি কি কি হলো 15 আর হচ্ছে 10। বোঝা গেল? খুবই সিম্পল অঙ্ক। ও সরি 5 এর ভ্যালু তো এটা 25 হবে, 10 নয়, এটা হচ্ছে 25 হবে। একটুর জন্য ভুল হয়ে যাচ্ছে। তার মানে দুটি সংখ্যার রেশিও দেওয়া আছে। একটা আছে প্রথমে সংখ্যা দুটি যে কোনো একটা অনুপাত ছিল 3:5, প্রত্যেকটা সংখ্যাকে আমি 10 বাড়িয়েছি, তাতে আমার নতুন যে সংখ্যাগুলো এসেছে তার রেশিও হচ্ছে 5:7। তো আমি সিম্পলি দেখতে পাচ্ছি দুটোই সেম রেশিও, ডিফারেন্সটা সেম বেরিয়েছে। 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 7 2 বেড়েছে। তার মানে ডাইরেক্টলি বলতে পারি 2 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 5। তার মানে সংখ্যাগুলো হচ্ছে 5 3 15, 5 5 25। ওকে, চলো নেক্সট। 6/12। টোটাল 50টা ম্যাথ থাকে, ঠিক আছে? কি বলেছে দেখো, একটি ব্যবসায় ABC যথাক্রমে 26,000, 30, 34,000, 10,000 টাকা বিনিয়োগ করে। তার কোনো একটা ব্যবসায় ABC তিনজনে কত টাকা দিয়েছে? ABC এদের মূলধনের অনুপাতটা কত না 26,000। আমি ডাইরেক্ট 26 লিখছি, 1000টা কেটে দিচ্ছি, 34,000 34 লিখছি, আর 10,000 10 লিখছি। যেহেতু রেশিও বের করবো তাহলে 1000 লিখে লাভ নেই, 1000 দিয়ে ভাগ করে দিই প্রথমেই। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 13 17 5। এদের মূলধনের অনুপাতটা এবিসির বের করলাম। একজন এ দিয়েছে 26,000 টাকা, বি দিয়েছে 34,000 টাকা এবং সি দিয়েছে 10,000 টাকা। তো যেহেতু রেশিও বের করছি তাহলে 1000-এর মাল্টিপলটা রেখে লাভ নেই, 1000টা বাদ দিয়ে দিলাম। 26 34 10, 2 দিয়ে কাটাকাটি করলে 13 17 5। ক্লিয়ার? তাহলে এবিসির আমি মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করে। দেখো ব্যবসাটা 1 বছরে, বছরের শেষ মানে 1 বছরের ব্যবসা। তার মানে এখানে কিন্তু বলা নেই যে কে কত বছর ছিল, তার মানে আমাকে ধরে নিতেই হবে তিনজনেই ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তার মানে তিনজনের টাইমের যে রেশিওটা সেম। যদি টাইমের রেশিও সেম হয় বা ওরা
সেম সময় যদি ব্যবসার মধ্যে ইনক্লুড থাকে, একই সময় যদি থাকে, তাহলে ওখানে টাইমের কোনো ভ্যালু নেই। তার মানে যেটাই হচ্ছে আমাদের মূলধনের রেশিও, ওটাই হচ্ছে আমাদের লাভ্যাংশের রেশিও। তাহলে লাভ্যাংশের রেশিও কত হচ্ছে এখানে? 1 2 3 30 5 35 ইউনিট, 35 ইউনিট লাভ হয়েছে। টোটাল কত লাভ হয়েছে বলছে? 3500 টাকা। তার মানে 35 ইউনিটের ভ্যালু 3500, একের ভ্যালু 100। ক্লিয়ার? যদি একের ভ্যালু 100 হয় তাহলে বি এর লাভ্যাংশ কত? বি মানে কোনটা? মাঝখানে যেটা আছে। তাহলে 17 এর ভ্যালু কত হবে? 1700। এটাই হচ্ছে আমার বি এর লাভ্যাংশ। ক্লিয়ার? এখানে টাইমটা কেন? অ্যাকচুয়ালি আমাদের পার্টনারশিপ অঙ্কের ক্ষেত্রে হয় কি না, মূলধনের রেশিও ইন্টু সময়ের রেশিও সমান লাভ্যাংশের রেশিও। কিন্তু যদি সময় সবার একই হয়, মানে সেম সময় ব্যবসার মধ্যে ওরা একই সময় ধরে যদি ব্যবসার মধ্যে থাকে, বছরের শেষ থেকে শুরু, বা ধরো সবাই 3 মাস আছে, বা সবাই 5 মাস আছে, বা সবাই 7 মাস আছে, তবেই সেক্ষেত্রে আমাদের কি হয়? টাইমের কোনো ভ্যালু থাকে না। যেটাই মূলধনের রেশিও হবে ওটাই লাভ্যাংশের রেশিও হবে। ক্লিয়ার? চলো নেক্সট, 7/14। ও, এটা লসাগু দিয়েছে, খুবই সোজা। কি বলেছে দেখি? 5 2 8 9, 5/2 8/9, 5/2 8/9, 11/14। এদের কি বলতে বলেছে? লসাগু। ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে মনে রাখবে, যদি লসাগু বলে তাহলে এই যে লবগুলো আছে না, এই লবের লসাগু বের করব এলসিএম, আর যেটা বলা থাকবে হরগুলোর তার উল্টোটা বের করব, হরের বের করব এইচসিএফ। লসাগু বের করতে বলছে মানে এলসিএম। ভগ্নাংশের যদি লসাগু বের করতে পারে তাহলে উপরে যে লবগুলো আছে যেটা বের করতে বলবে লবের ওটাই হবে। যদি লসাগু বলে লবের লসাগু বের করব, আর হরের ঠিক উল্টোটা করব। যদি গসাগু বের করতে বলে লবের গসাগু বের করব, হরের লসাগু করব, উল্টোটা। ঠিক আছে? তাহলে 5 8 11, 5 8 11 এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 440। তিনটাই তো কোপ্রাইম নাম্বার, তাহলে গুণ হয়ে যাবে। 8 5 40, 11 40, 440। আর নিচে গোসাগু হবে এইচসিএফ, গোসাগু কত হবে? 1 হবে, যেহেতু একটা কি নাম্বার আছে? প্রাইম নাম্বার আছে, তার মানে 1 হবে। তাহলে আমাদের আলটিমেট ভগ্নাংশগুলির লসাগু কত হলো? ভগ্নাংশগুলির লসাগু হলো 440। বোঝা গেল? উপরের লসাগু হবে 440, নিচের গোসাগু হবে 1। তাহলে ভাগ করলে কি হবে? 440ই অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট, 8/16। যেটা বলবে সেটা ভগ্নাংশের উপরেরটা হবে আর নিচেরটা ঠিক উল্টোটা হবে। যেহেতু লসাগু বলেছিল তাই লবের লসাগু হবে আর হরের গসাগু, গসাগু। 8/16 কি বলেছে দেখো? 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়। 20টি পেন্সিলের বিক্রির মূল্য লাভ হয়। তাহলে আমি পেন্সিলের বিক্রয় মূল্যকে এসপি ধরছি, ক্রয় মূল্যকে সিপি ধরছি। বোঝা গেল? বিক্রয় মূল্য এক্স ওয়াই ধরা হয়, আমি ডাইরেক্ট এসপি ধরছি বিক্রয় মূল্যটাকে, আর ক্রয় মূল্যটাকে সিপি ধরে নিচ্ছি। তাহলে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। তাহলে 100টা পেন্সিলের লাভ কত করে? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যে লাভটা হয় সেটাই বলেছে 20টি পেন্সিলের বিক্রির মূল্যের সমান। তাহলে 20টি পেন্সিলের এসপির সাথে কি হবে? সমান হবে। ওখান থেকে এসপি আর সিপি রেশিওটা বের করো। তাহলে 100 এসপি মাইনাস 20 এসপিটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, আর 100 সিপিটা এদিকে চলে যাবে। ওকে? তাহলে 100 থেকে 20 গেলে কি হয়? 80 এসপি সমান 100 সিপি। তাহলে কাটাকাটি করো, 20 দিয়ে ভাগ করলে কি হবে? 20 4 80 এসপি, 20 5 100 সিপি। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি সিপি ইজ টু এসপি। সিপিটা আগে লিখেছি, তার মানে এসপি কোএফিসিয়েন্টটা আগে হবে, সিপিটা পরে হবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য আমি পেলাম কত? 4:5 অনুপাতে পেয়ে গেলাম। তাহলে লাভের শতাংশ কত? তাহলে লাভ কত হয়েছে? 4 টাকা ক্রয় মূল্য বিক্রি করেছি 5 টাকা, 1 টাকা।
তাহলে লাভ কত হবে? 1 টাকা লাভ হবে। তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত হবে? না 1 টাকা লাভ হয়েছে, কত টাকা? সিপি কত? 4, তাহলে 1 এর 4 ইন্টু 100%, তার মানে লাভ কত হয়েছে? 25%। দ্যাটস ইউর অ্যান্সার। আমি ওই পেন্সিলের বিক্রয় মূল্যটাকে এসপি ধরেছি এবং পেন্সিলের ক্রয় মূল্যটাকে সিপি ধরে নিয়েছি। তাহলে লাভ কত হবে? এসপি মাইনাস সিপি। তাহলে 100টা পেন্সিলের বিক্রি করে আমার যে লাভ হয়েছে, তাহলে 100 ইন্টু এসপি মাইনাস সিপি, ওইটা বলেছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। দ্যাট মিনস 20 ইন্টু সিপি। তাহলে ওখান থেকে সিপি আর এসপি রেশিও বের করলাম। সিপি হলো 4 টাকা, এসপি হচ্ছে আমার 5 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকা। কতর মধ্যে? সিপি কত? 4, তাহলে 1 এর 4 ইন্টু 100%। দ্যাট মিনস পার্সেন্টেজ অফ প্রফিট ওটাই হচ্ছে 25%। ক্লিয়ার? Question number 17. 9/17. স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিমি যায়। স্রোতের অনুকূল, আর একটা হচ্ছে প্রতিকূল। অনুকূল মানে জল যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকেই যাচ্ছে স্রোতের অনুকূলে, আর জল ব্যাকে আসছে নৌকা ওর অপোজিটে যাচ্ছে, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল। ওকে, তো আমি ধরে নিচ্ছি জলটা এইদিকেই যাচ্ছে, জল এইদিকেই যাচ্ছে। জাস্ট একটা বোঝার জন্য তোমাদেরকে দিলাম। লেফট সাইড থেকে রাইট সাইডে জল যাচ্ছে, ঠিক আছে? এটা ধরে নিই বাম দিক থেকে যে কোনো একটা নৌকা বা নদী যাই বলো না কেন বা খাল যাই বলো না কেন, আমি ধরে নিচ্ছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাম সাইড থেকে ডান সাইডে জল যাচ্ছে। ওকে, তাহলে স্রোতের অনুকূল মানে এসের নিচে এইভাবে অ্যারো দিচ্ছি, অনুকূল লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। এই যে এটা এল, এটা আর, স্রোত এদিকেই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে নৌকা যেটা যাচ্ছে তার গতিবেগ বের করব। তার গতিবেগ কি করে বের করব? না 2.5 ঘন্টায় সে যায় 30 কিমি। 2.5 ঘন্টায় কত যায়? 30 কিমি যায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? না 30/5/2, তার মানে উল্টে যাবে 2/5 ইন্টু 2 নিচে 5 কিমি, তার মানে আমার 12 কিমি। এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ। ক্লিয়ার? 12 কিমি। একইভাবে স্রোতের প্রতিকূল বের করো, উল্টো দিকে অ্যারো দিয়েছি তখন দেখো এটা কি বের হবে? না এ বলেছে 3 and 3/4, 3/3 ঘন্টায় কত কিমি যায়? ফেরার সময় সেই একই দূরত্ব বলেছে, একই দূরত্ব মানে 30 কিমি। 3 and 3/4, তার মানে 4 3 12, 12 দিন 15/4 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় কত যাবে? 4টা উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসবে কিমি। 15 2 30, 2 4 8 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ আমি কত পেলাম? 8 কিমি পার ঘন্টা। ওকে, কি চেয়েছে? তাহলে স্থির জলের নৌকোর গতিবেগ চেয়েছে। নৌকোর গতিবেগ মানে এস, এস এর ভ্যালুটা এটা জলের না করে এটাকে বি করে দাও তো। বোট, টি ফর বোট, বোটিং থেকে নৌকো আসে তাই তো, এটা বি করে দাও। হ্যাঁ, বোট, বোট মানে আমি নৌকাটাকে বোট বলছি। ওকে, তাহলে বোটের হচ্ছে স্রোতের অনুকূল, এরোটা এদিকে যাচ্ছে আর অপোজিটে আছে প্রতিকূল। তাহলে বোটের গতিবেগ কি করে পাবো? না স্থির জলে বোটের অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, দ্যাট মিনস 12 প্লাস 8/2, 12টা 20, তার মানে 10 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমার স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা। মানে এক্ষেত্রে যেটা অপশন দিয়েছে 8 কিমি পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা, উপরের কোনোটাই নয়। তার অ্যান্সার হবে উপরের কোনোটাই নয়। এইটা হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ, যেটা হচ্ছে 10 কিমি পার ঘন্টা। আর যদি জলের গতিবেগ বের করতো তাহলে মাইনাস হয়ে যেত, ঠিক আছে? নেক্সট
কোশ্চেন নাম্বার 20, 10/20। নৌকোর গতিবেগ হলে প্লাস হবে, আর জলের গতিবেগ যদি বের করতো স্রোতের গতিবেগ স্ট্রিম, সেক্ষেত্রে অনুকূল মাইনাস প্রতিকূল। কোশ্চেন নাম্বার কত? 10। কি বলেছে দেখো, এবিসি এর আয়ের অনুপাত দিয়েছে 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত দিয়েছে 8:9:15। যদি এর আয় 1/4 সঞ্চয় করে তাহলে এবিসি এর সঞ্চয় কত? তাদের আয়ের অনুপাত, ইনকাম রেশিও, ইনকামের রেশিও কার? এবিসি কত দিয়েছে? 7, 9, 12 তিনজনের। তাহলে উপরে আমি হেডিং দিতেই পারি এ বি সি, তিনজনের ইনকামের রেশিও দেওয়া আছে, আয়ের অনুপাত। এবং তাদের ব্যয় অনুপাত, এক্সপেন্ডিচার রেশিও, ER, এক্সপেন্ডিচার রেশিও দেওয়া আছে কত? 8, 9, 15। ওকে, হ্যাঁ, এবিসি এর আয়ের অনুপাত দেওয়া আছে এবং তাদের ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে এবিসি এর সঞ্চয় কত? যেহেতু দেখো এ এর উপরে কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ, এ কত একটা সঞ্চয় করে বলে দিয়েছে। যাই করুক না কেন আমাদেরকে যে কাজটা করতে হবে, তাহলে এর যে ভ্যালুটা আছে এটাকে ফার্স্ট অফ অল ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো এখানে 7 আছে, এখানে 8 আছে, তাহলে এদের লসাগু বের করবো। লসাগু কত হয়? 8 7 56। তার মানে এইটাকে পুরোটাকে আমাকে গুণ করতে হবে 8 দিয়ে, এইটাকে পুরোটাকে গুণ করতে হবে 7 দিয়ে। করে ফেলি, 8 দিয়ে গুণ করতে হলে 8 7 56, 8 9 72, 12 8 96 নাকি? আর এটা 7 দিয়ে গুণ করতে হলে 56, 9 7 63, 15 7 7 5 35 5 হাতে 3 105। তার মানে আমি কি করলাম? এ কে ইকুয়াল করে দিলাম, দুটোই 56 বের করে দিছি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। তার মানে একটু এদিকে দেখো, ইনকাম, সেভিং, এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এ তার আয়ের 1/4 সে কি করে? সঞ্চয় করে। আয়ের 1/4 বলেছে, তার মানে আয় যা করবে, আয় যদি কোনটা হয়? নিচেরটা হবে। আয়ের বলেছে, তাহলে যেটা নিচের বলবে যে 1/4 কার না ইনকামের, তাহলে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম। আয়ের, ইনকামের যে ভাষাটা থাকবে কার? আয়ের মানে ইনকামের, তাহলে এটাই হচ্ছে আমাদের 4 হবে। তাহলে এটা কি হবে? সেভিং করে। কি করেছে? ইনকামের 1/4 কি করে? সেভিং করে। তাহলে সেভিংটা হচ্ছে উপরেরটা হবে 1। তার মানে 4 টাকায় সে সেভিং করছে 1 টাকা, সরি 1 হবে এখানে। 4 টাকায় সে সেভিং করছে 1 টাকা, তার মানে খরচ কত করছে? 3 টাকা। তাহলে এখন আমাকে, যেহেতু এটা ইনকাম আর এটা এক্সপেন্ডিচার আছে, তাহলে এই যে রেশিও কত হচ্ছে এখানে? এর কত হচ্ছে? 4:3। তাহলে যেটা আমরা ইকুয়াল করলাম তাকে আমাকে 4:3 তে কনভার্ট করতে হবে, আবার 4:3 তে নিয়ে যেতে হবে। দ্যাট মিনস এটাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে আর এক্সপেন্ডিচারটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে করে দেখি এখানে কি বেরাচ্ছে। 4 দিয়ে গুণ করলে কত হয়? 6 4 24 4 হাতে 2, 4 5 20 2 22, 4 2 8 7 4 28, 6 4 24 4 হাতে 2, 9 4 36 37 38, আর এটা 3 দিয়ে গুণ করলে হবে 3 6 18 8 হাতে 1, 3 5 15, 1 16, 3 3 9 6 3 18, 315, 224, 288, 384, 168, 189, 315। ওকে, এইটা যদি যোগ করে দেই তাহলে এবিসি এর কি বেরাবে না সঞ্চয়ের অনুপাতটা বেরিয়ে যাবে। ইনকাম আর এক্সপেন্ডিচার দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে আমার কি বেরাবে?
কত সেভিং হচ্ছে সেটা বেরিয়ে যাবে সঞ্চয়ের অনুপাত। এটা হচ্ছে শর্টকাট। অ্যাকচুয়ালি বাই ডিফল্ট এমনি দেখলে মনে হবে ইনকাম আর খরচ যোগ করে দিলাম, কি করে হবে, সেভিং কি করে আসছে না, ইনকাম থেকে খরচ মাইনাস করতে হবে। তো তাহলে সরি যোগ করার কথা বলছি আমি, সরি ভুল হয়ে গেছে, মাইনাস করতে হবে। ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা মাইনাস করতে হবে, মাইনাস করলে আমি কি পাবো, সেভিংটা পাবো। তাহলে এটা ইনকাম আর এটা এক্সপেন্ডিচার, মাইনাস করো, 8 6 14 56, $59, $99, $69. That is the ratio of saving. ওকে, কার এবিসি। তাহলে কি করলাম দেখো না, এবিসি এর তিনজনের আয়ের অনুপাত দেওয়া আছে, ইনকামের রেশিওটা দেওয়া আছে। প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, ইনকামের রেশিও কত দেওয়া আছে, 7:9:12, এবং ওই তিনজনের এক্সপেন্ডিচার খরচের রেশিও দেওয়া আছে কত, 8:9:15। এবং একটা কন্ডিশন বলে দিয়েছে, সেটা কার বলেছে, ক্যাপিটাল এ, প্রথম যে ব্যক্তি আছে এ, তার উপর একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে যেহেতু তার উপরে কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল ওর যে ইনকাম আর এক্সপেন্ডিচার যে রেশিওটা দেওয়া আছে ওটাকে ইকুয়াল করতে হবে। ওটাকে ইকুয়াল করা মানে ওর যে ভ্যালু 7 আর 8 আছে, এদের এলসিএম কত, 56। তাহলে এলসিএম মানে লসাগু, লসাগু দিয়ে 56 যেহেতু হচ্ছে, তাহলে দুটোকে আমি 56 কনভার্ট করে দিলাম। প্রথমটাকে 8 দিয়ে গুণ করে, পরেরটাকে 7 দিয়ে গুণ করে। ওকে, এখন ওর একটা জিনিস বলা আছে, কন্ডিশনটা চলে আসি। প্রথমে আমি ইকুয়াল করে দিলাম, এটা যেহেতু ইকুয়াল করলাম, কারণ এ কে ওই ভ্যালুকে কনভার্ট করতে হবে। কি বলেছে না, এ ক্যাপিটাল এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। আয় এর, যার এর কথাটা যার ভাষায় লেখা থাকবে, একটা ভগ্নাংশ দেওয়া আছে 1/4। তাহলে এই যে আয় এর, তার মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আয়, 4 হচ্ছে আয়। দ্যাট মিনস ইনকাম হচ্ছে তার 4 টাকা, আয়ের বলেছে। এবং 1 টাকা কি, 1/4 উপরে 1 আছে, সেটা কি করে না, আয়ের এত শতাংশ বা এত অংশ সঞ্চয় করে। তার মানে সঞ্চয়টা হচ্ছে উপরেরটা 1 হবে। তাহলে সেভিং হচ্ছে 4 টাকা ইনকাম করে 1 টাকা সেভিং করে, তাহলে নিশ্চয়ই খরচ করে কত, 3 টাকা। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ইনকাম আর এক্সপেন্ডিচার, আয় আর খরচের অনুপাত কত, 4:3। তার মানে যেটা আমি আয় আর এর রেশিও বের করেছিলাম এবিসি এর, ওই এর যে ভ্যালুটা 56 তার মানে ওই ভ্যালুটাকে আমাকে আবার কনভার্ট করতে হবে 4:3-তে। দ্যাট মিনস এই ভ্যালুটাকে 4 এ মাল্টিপ্লাই করবো, এই ভ্যালুটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। যে নতুন যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল এবিসি এর কি, ক্যাপিটাল এবিসি এর ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও। তাহলে সেক্ষেত্রে আমি ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচারটা মাইনাস করে দিই, তাহলে কি পাবো, সেভিং পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেভিং এর রেশিও, এবিসি এর সঞ্চয়ের অনুপাত। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 11-21। কি বলেছে দেখো, দুধ ও জলের মিশ্রণে 3টি পাত্র পূর্ণ রয়েছে। 3টি পাত্রতে দুধ এবং জল রাখা আছে এবং তাদের অনুপাত হচ্ছে 7:5:13। ধরো এই 3টি পাত্র আছে, যেখানে মিল্ক আর ওয়াটার আছে। 3টি পাত্রের আয়তন বলে দিচ্ছে 7:5:13। দ্যাট মিনস ধরো এর আয়তন হচ্ছে 7 লিটার, এর আয়তন হচ্ছে 5 লিটার, আর এর আয়তন হচ্ছে ধরো 13 লিটার। রেশিওটা দেওয়া আছে, সেখান থেকে আমি লিটার ধরে নিলাম। এবং ওই পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত বলেছে, ধরো এটাকে আছে 2:3 অনুপাত, এটাতে আছে 47:53 অনুপাত, আর এটাতে আছে 9:11 অনুপাত। 3টি পাত্র আছে, ধরো 3টে ডাব্বা বা ড্রাম আছে, যাই বলতে পারো। প্রথম ড্রামে ধরো ভলিউম আয়তন হচ্ছে 7 লিটার, পরের ড্রামের হচ্ছে 5 লিটার, তারপরটা হচ্ছে 13 লিটার। তাদের আয়তনের রেশিওটা দেওয়া আছে। এবং প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে কত, 2:3। পরের পাত্রে বলে দিয়েছে 43:53, এবং তারপরের পাত্র বলে দিয়েছে 9:11। ওকে, ওদের দুধ ও জলের অনুপাতটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে 47:53। ওকে, এটা
তার মানে এখানে আমাকে 7 লিটারের মধ্যে দুধ কত আছে, এখানে 5 লিটারের মধ্যে দুধ কত আছে, এখানে 13 লিটারের মধ্যে দুধের পরিমাণ কত আছে, ওটা যদি বের করে যোগ করতে পারি তাহলে দুধের অনুপাত পাবো। একইভাবে জলটা বের করে ওটাকে যোগ করলে করা যাবে, ঠিক আছে। আলটিমেট চেয়েছে কি না ওই এগুলিকে একসাথে মিশিয়ে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তার মানে এই 3টি জারে দুধ ও জলের যাই রেশিও 3টে মিশ্রণ যাই আছে কিনা সবগুলোকে একটাতে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে শর্টকাটে করার জন্য আমাকে ফার্স্ট অফ অল রেশিওগুলোকে একটু নিচে নিচে লিখতে হবে। 2:3, 43:53, 9:11। তো এক্ষেত্রে যোগফলটা দেখো কত হচ্ছে 5, এক্ষেত্রে যোগফলটা কত হচ্ছে 100, এক্ষেত্রে যোগফলটা 20। তার মানে এদের লসাগু কত হচ্ছে বলতো 100। তাহলে লসাগু যদি 100 হয় প্রত্যেকটাকে সেম ইকুয়ালে নিয়ে যেতে হবে, কোয়ান্টিটিটাকে সেম রাখতে হবে। তো 100 করতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে আরেকটু গ্যাপ দিয়ে লিখে দিলে বোঝা যাবে। 2:3, কোয়ান্টিটি 5, 47:53, যোগফল কত 100, 9:11, যোগফল কত 20। তাহলে দেখো প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত ধরো 5 লিটার আছে, 7 লিটারের মধ্যে প্রতি 5 লিটারে 2 লিটার দুধ আছে, 3 লিটার জল আছে। এখানে প্রতি 100 লিটারে দ্বিতীয় পাত্রে রেশিওটা যেহেতু 5 লিটার আছে তাহলে সেখান থেকে আমাকে কি করতে হবে, সেম করতে হবে। এখানে 100 আর এখানে 20, তার মানে প্রত্যেকটার কোয়ান্টিটি কিন্তু আমাকে সেম রাখতে হবে। সেম রাখা মানে এটাকে গুণ করব আমি 20 দিয়ে, এটাকে গুণ করব 1 দিয়ে, এটাকে গুণ করব 5 দিয়ে। তো করে দেখো 20 দিয়ে গুণ করে 40, 60, এটা 47, 53 আর এটা 45, 55 পেয়ে গেলাম। এদের রেশিওটাকে ইকুয়ালিটিতে নিয়ে আসলাম। এখন বলেছে ইকুয়ালিটি আনার পরে এই যে ভলিউমটা দেওয়া আছে না, প্রত্যেকটা ক্ষেত্রে ভলিউমটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যে যার ভলিউম দেওয়া আছে ওই ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 280 অনুপাত 7 6 420। এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 5 7 35 5 হাতে 3, 5 4 20 3 23, 5 3 15 5 হাতে 1, 5 5 25 26। 13 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এটা 585 715, 585 715 বোঝা গেল। তার মানে ওই 7 লিটার মধ্যে দুধ জল প্রত্যেকটা বের করে নিলাম। এটা টোটাল যোগ করে দাও, যোগ করলে টোটাল দুধগুলোকে আলাদা যোগ করো আর জলটাকে আলাদা যোগ করো। যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1100 আর 1400। এটা যোগ করে দেখবে এটা আসবে। তার মানে রেশিওটা হবে 11:14। তার মানে এই যে 3টে যে জার আছে এদেরকে যদি আমি একটা নতুন একটা পাত্রে ঢালি সেক্ষেত্রে দুধ ও জলের অনুপাত হবে 11:14। টাইপটা দেখো খুবই সোজা। 3টি পাত্রের আয়তন দেওয়া আছে এবং প্রতিটি পাত্রে দুধ ও জলের অনুপাত বলে দেওয়া আছে। ওকে, তো আমার কাজ হচ্ছে যে রেশিওটা বলেছে ওই রেশিওটাতে ফার্স্ট অফ অল যে কোয়ান্টিটিগুলো দাঁড়াচ্ছে তাকে লসাগু করে কোয়ান্টিটিকে সেম করা, দিয়ে যে রেসপেক্টিভ যে ভলিউমটা দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে ওই আয়তন দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া, দিয়ে টোটালি ভার্টিক্যাল বরাবর যোগ করে দাও। দুধগুলোকে আলাদা যোগ করবে আর জলটাকে আলাদা যোগ করবে। ওকে, চলো নেক্সট 12:23। কি বলেছে a/b বলেছে 7/9 বলা আছে। a/b সমান হচ্ছে 7/9। b/c বলে দিয়েছে 3/5। abc বের করতে বলেছে। তো দেখো এখানে b এর ভ্যালু কত আছে 3, এখানে b এর ভ্যালু কত আছে সরি এখানে b এর ভ্যালু আছে 9, এখানে b এর ভ্যালু আছে 3। তার মানে b কে সেম করতে গেলে 9টা 9 থাক, 3টাকে 9 করে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে এটা লিখতে পারি 3/15। তার মানে বলতে পারি এর ভ্যালু কত 7, এর ভ্যালু 7, b এর ভ্যালু এখন 9 হয়ে গেছে আর c এর ভ্যালু 15। দ্যাট মিন্স এটাই হচ্ছে abc এর রেশিও। যেহেতু বিটা দু জায়গায় কমন আছে তাই বি এর ভ্যালুটাকেও আমাকে সেভ করতে হবে। তো একটা 9 আছে একটা 3 আছে, তো 9টা রেখে দেই, 3টাকে 9 করতে পারি 3 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে ওটাকেই 9 করে দিলাম। ওকে, চলো নেক্সট 13/25।
কি বলেছে দেখো, এবি বলেছে 3:5, রেশিওর অঙ্ক, এটাও একটা রেশিওর অঙ্ক 3:5, ওটা বাই করা ছিল, ওটা ফ্র্যাকশন ভগ্নাংশ দেওয়া আছে। বিসি বলেছে 7:8। তো এখানে দেখো বি এর ভ্যালু 5, এখানে বি এর ভ্যালু 7, তার মানে আমাকে ইকুয়াল করতে গেলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে 21, 35, 7 দিয়ে গুণ করলে 7 3 21, 7 5 35, আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে 5 7 35, 5 8 40। তার মানে আমি বলতে পারি এবিসি কত পেলাম, এবিসি পেলাম 21, 35, 40। এবিসির রেশিওটা বের করে নিলাম, A:B, B:C, বিটাকে ইকুয়াল করলাম, লসাগু দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাকে এবারে বের করতে হবে 2A 3B 7C, তাহলে 2A 3B 7C, 2A মানে 21 2 42, 3B মানে 35 3 105, 7C মানে 280, তাহলে 42 105 280। এটাই হচ্ছে আমাদের 2A 3B 7C রেশিও। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 14। 17 পর্যন্ত করবো বলেছি, পার্ট এ তে, পার্ট বি তে আবার 17, আর পার্ট সি তে বা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে পার্টে করব। এবিসি নয় 1 2 3 করে দিই, যেহেতু এবিসিটা বুকলেট সিরিজ আছে তাহলে মিশে যাবে, ঠিক আছে। না, কোশ্চেন নাম্বার 14/26 কি বলেছে দেখো, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহের বয়সের 3 গুণ ছিল। -6 বছর আগে সুশীল এবং স্নেহালের, ওকে, এটা সুশীল আর এটা স্নেহাল, SH, সুশীলটাকে SU ধরছি, স্নেহালকে SH ধরছি। কি বলেছে, স্নেহালের বয়সের 3 গুণ, তার মানে সুশীলের বয়সটা স্নেহালের বয়সের 3 গুণ, তার মানে 3:1। কোথায়, এটা 6 বছর আগে ছিল। 6 বছর পরে তার মানে এটা +6 হয়ে যাবে। 6 বছর আগে সুশীলের বয়স স্নেহার বয়সের 5-এর 3 গুণ, 5-এর 3 গুণ। ফাইভ ইস টু 3, 5-এর 3 গুণ মানে কি, ধরো এটা 3 হলে 3 3 কাটবো, তাহলে এটা 5 হবে। বোঝা গেল? তো এবারে দেখো এখানেও গ্যাপটা কত, +2, এদিকের গ্যাপটা +2, তাহলে আমি 2 এর ভ্যালু বলতে পারি 6 হবে না, 12 হবে। এটা 6 বছর আগে, এটা 6 বছর পরে, তার মানে ধরো এই জায়গাটা যদি বর্তমান থাকে, এটা যদি বর্তমানের টাইম লাইন হয়, তাহলে বর্তমান থেকে এটা 6 বছর আগে চলে গেছে, এটা 6 বছর পরে, তার মানে টোটাল গ্যাপটা কত বছরের, টোটাল গ্যাপটা 12 বছরের। তাহলে 2 এর ভ্যালু 12, 1 এর ভ্যালু কত 6। কি চেয়েছে, চেয়েছে স্নেহালের বর্তমান বয়স, তাহলে 1 এর ভ্যালু যদি 6 হয় তাহলে যে কোনো একটা বের করতে পারো। তাহলে আমি এইটা বের করছি, 1 এর ভ্যালু 6, তাহলে এটা কি, এটা হচ্ছে 6 বছর আগে। 6 বছর আগে স্নেহালের বয়স ছিল 6, তাহলে বর্তমান স্নেহালের বয়স কত হবে, 6 + 6 কত বছর, 12 বছর। বা যদি তুমি 3 দিয়ে করো তাহলে সেক্ষেত্রে হবে 1 এর ভ্যালু যদি 6 হয়, 3 এর ভ্যালু কত হবে, 18। এটা হচ্ছে 6 বছর পরে বয়স তার 18 হবে, 6 বছর পরে 18 হবে। তাহলে বর্তমান কত হবে, তাহলে -6, সেক্ষেত্রেও 12 বছর বেরাবে। বোঝা গেল? তাহলে 6 বছর আগের রেশিও, 6 বছর পরের রেশিও বের করলাম, বের করে দেখছি দুজনেরই ডিফারেন্স 2 করা হচ্ছে। তাহলে যেহেতু ডিফারেন্সটা 2 করা হচ্ছে, তার মানে আমি বলতে পারি 2 এর ভ্যালু কত হবে, ওদিকে 6 এদিকে 6, 12, তাহলে 1 এর ভ্যালু 6। তাহলে যে কোনো স্নেহালার চেয়েছে, তাহলে স্নেহালার যে কোনো একটা ধরে করতে পারি, 1 ধরে করলে 6, তাহলে এটা যেহেতু 6 বছর আগে, তাহলে বর্তমান 6 যোগ হবে। আর এটাও 6 বছর পরে, তাহলে 6 বছর পরে এত হচ্ছে, তাহলে বর্তমান কি হবে, -6 হবে। ক্লিয়ার? চলো নেক্সট 15। 15/27 কি বলেছে দেখো, এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেওয়া আছে। 20,480 টাকার ওপর 2 বছরে 73 দিনের জন্য বার্ষিক 6% 6.14% হারে চক্রবৃদ্ধির সুদ কত।
আগে বলো 6.1/4% মানে হচ্ছে 1/16। এটা মনে রাখতে হবে। কি করে বের করলাম? 6.1/4 মানে 6024 থেকে 25/4%। পার্সেন্টেজ তুলে দিলাম মানে 1/100 দিয়ে গুণ করব, তাহলে 25/4 100, 4/4 16। বোঝা গেল কি করে 1/16 পেলাম? তাই এটা আমাদেরকে একটু বের করা জানতে হবে। 6.1/4% মানে হচ্ছে 1/16। তাহলে এবারে দেখো 20,480 2 বছর আর 73 দিন, মানে টোটাল টাকাটা আমি 3টা স্ল্যাবে ভাগ করে দিচ্ছি, 1টা 2টা 3টা। তাহলে 16,480 1/16 গুণ বের করো তো, সরি 16,000 বলছি, 20,480 1/16 বের করো, ইন্টু 1/16 কত হয় বের করো। 1/16 বের করলে সামথিং এটা 1280 হবে। তার মানে প্রথম বছরের সুদ হচ্ছে 1280 টাকা সবার ক্ষেত্রে, প্রথম শ্রেণীর বই। এবারে এই 1280 আবার 16%, তাহলে এর 16% যদি বের করি আমি কত বেরাবে বলো তো? এর 16% সম্ভবত 80 বেরাবে মনে হচ্ছে। 80, এর 16% 80, আর এর দ্বিতীয় বছরের 16% কত হবে? 80। এই 80 এর উপরে আবার 16% হচ্ছে 5। বোঝা গেল? তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম বছরে সরল সুদ বেরাবে, দ্বিতীয় বছরের সরল সুদ প্লাস আগের যে সুদ পেয়েছিল তার উপরে ইন্টারেস্ট। তাহলে এই যে টোটাল এই পোর্শনটা, এইটা হচ্ছে আমাদের 2 বছর কমপ্লিট, 2 বছরের মোট সুদ। তাহলে 2 বছরের মোট সুদ কত হচ্ছে? 1280 প্লাস 1280 প্লাস 80। তাহলে যোগ করলে 8 3 24 4 হাতে 2, 12 12 24, 24 2 26, টোটাল সুদ হচ্ছে আমার 2640। সেটা হচ্ছে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ। আর বাকি যে পোর্শনটা পড়ে আছে সেটা কিন্তু 1 বছর নয়, সেটা কত বলেছে? 2 বছর 73 দিনের। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আর এখান থেকে আমি 73 দিনের নিব। তাহলে 1 বছর সমান 365 দিন, তাহলে 73 দিন মানে তার পুরো বছরের 5 ভাগের 1 ভাগ, মানে 1/5। তাহলে এটাকে যোগ করে দেখো কত বেরাচ্ছে। এটা বেরাচ্ছে 1280 প্লাস 80, 80 মানে হচ্ছে 1360। আমি করি 1280 প্লাস 80 80 160 আর 5, তার মানে যোগ করলে 5 8 2 6 14 4 হাতে 1 2 3 1 4 1445। তাকে 5 দিয়ে ভাগ করবো, যেহেতু 73 দিন বলেছে, 1 বছর সমান 365 দিন, 65 দিনে 73 দিন মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে 5 2 10 40, 5 8 40, 5 8 45, 289 289। তার মানে টোটাল সূত্রে কত হবে? 9 8 4 12 2 হাতে 1 6 2 8 1 9 2। তাহলে টোটাল 2 বছর 73 দিনের মোট চক্রবৃদ্ধি সুদ হবে 2929 2929 টাকা। বোঝা গেল কিভাবে শর্টকাটে বের করলাম? টোটাল পার্সেন্টেজটা সমান কত, ভগ্নাংশ বের করবো, ওই টাকা 16% সমান কত? 1280, ওটা বের করবো। তাহলে টোটাল টাকাটাকে 3টে ভাগে ভাগ করলাম। প্রথম বছরের সুদ বের করলাম 80 টাকা, দ্বিতীয় বছর চলে আসলো, দ্বিতীয় বছর থেকে আবার 80 টাকা, প্রথম বছরের উপরে 80 টাকা পাবো, আর প্রথম বছরের উপরে যেটা দ্বিতীয় বছর 80 পেয়েছিলাম তারও 1/16 মানে 5 টাকা পাবো। তাহলে এই টাকাটা পুরোটা হয়ে গেল 2 বছরের। তাহলে 2 বছরের টোটাল পাচ্ছি কত? 1640। আর বাকি যে টাকাটা সেটা হচ্ছে 73 দিনের, মানে টোটাল 1 বছর মানে 365 দিনের, তার 5 ভাগের 1 ভাগ। তাহলে এইটাকে যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করে পেয়েছি 289। তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ হয়েছে 2929। ক্লিয়ার? চলো নেক্সট 28। 16/28। খুবই সোজা। কি বলেছে? 7:x সমান বলে দিয়েছে 17.5 অনুপাত 22.5। x এর ভ্যালু চাইছে, তাই তো? এটা প্রপোর্শনে আছে, তাহলে এদিকটা যেরকম আছে ছেড়ে দাও, এটাকে একটু কাটাকাটি করো। ফার্স্ট অফ অল দশমিকটাকে তুলে দাও, দশমিক তুললে হবে 175, যেহেতু রেশিওতে আছে তাহলে দশমিক, আর দশমিকের পর একটাই সংখ্যা আছে তাই আমি দশমিক তুলতে পারি। এবারে কাটাকাটি করবো, 9 দিয়ে কাটবে মনে হচ্ছে, 7 5 12 কে 13, এটা কি 9 দিয়ে যাবে? সাত 12 কে 13 3 কে 4 যাবে না, 5 দিয়ে কাটো তো, 5 3 15,
16 17 25, 5 5 25, এটা 45, এবার 7 দিয়ে যাবে, 7 5 35 দিয়ে কাটছে, 35 হলে 7 দিয়ে কাটা মানে 7 5 5 দিয়ে যাবে, তার মানে 5 7 35, 5 9 45। তাহলে দেখো 7:x সমান 7:9। তাহলে ওখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি x এর ভ্যালু কত, 9, তাই তো? x এর জায়গায় কি আছে, 9 আছে, তাহলে x এর ভ্যালু কত হবে, 9। চলো নেক্সট, আজকে লাস্ট ম্যাথ। (17/30) একটা সিঁড়ি ভাঙার অঙ্ক দেওয়া আছে, কি না 2 = x + 1 বাই, আবার 1 + 1 বাই 3 + 1/4। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। ফার্স্ট অফ অল এই পোর্শনটার ভ্যালু বের করব, এই পোর্শনটা দেখো 3 + 1/4 মানে কত, 4 3 12 কে 13, 13/4। তাহলে এই নিচের পোর্শনটা হচ্ছে 13/4, তাহলে 1 বাই এটা মানে উল্টে যাবে 4/13। তাহলে আমি বলতে পারি x + 1 বাই 1 + 4/13, এই পোর্শনটার ভ্যালু কত হবে, 4/13। আবার 4/13 + 1 তার মানে হচ্ছে 17/13, আর 1 বাই মানে উল্টে যাবে 13/17। তাহলে বলতে পারি x + 13/17। আলটিমেট এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে x এর ভ্যালু কত হবে, 13/17টাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস কোথা থেকে, 2 থেকে, তাহলে 2 - 13/17, তার মানে লসাগু হবে 17, 17 2 34 - 13, তার মানে হচ্ছে 21/17। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত গেল আমাদের পার্ট 1 এর সলিউশন। তো তোমরা দেখো কিভাবে কি মনে হচ্ছে অঙ্কগুলো, কোথায় যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো অথবা আমাকে মেসেজ করে জানাও, আমি তোমাদেরকে ওই জায়গাটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আবার পার্ট 2 এর সাথে আবার দেখা হচ্ছে।